হাই, সবাই কেমন আছো? মুসৌরি নিয়ে আমাদের শেষ পর্বে স্বাগত। মুসৌরি যে ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো তো অলরেডি আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, কিন্তু মুসৌরির কাছে কিছু অল্প জানা বাট সুন্দর ট্যুরিস্ট প্লেস আছে। সেই জায়গাগুলো স্পেশালি তাদের জন্য যারা প্রকৃতি ভালোবাসো। সো ইফ ইউ আর আ নেচার লাভার মাস্ট ভিজিট দিস প্লেসেস। চলো তাহলে সেই জায়গাগুলো এবার আমাদের সঙ্গে ঘুরে দেখার জন্য জার্নিটা শুরু করি। মুসৌরি শহরের ব্যস্ততা ও ভিড়ভাট্টা থেকে দূরে আজ আমরা চলেছি নিখাত প্রকৃতির কোলে, গন্তব্য ধনৌল্টি। এখানে এলে খুঁজে পাবে উপরে নীল আকাশ আর নিচে সবুজ গাছ ও পাইনের সমারোহ, আর চারপাশের এই অবিরাম নিস্তব্ধতা কিছুক্ষণের মধ্যেই তোমার উপর সৃষ্টি করবে এমন এক মায়াজাল যে তুমি হারিয়ে যাবে ধনৌল্টির রূপের মধ্যে। ধনৌল্টি মুসৌরি থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত আর উচ্চতা ২২০০ মিটার, তাই গরমকালে এলেও ঠান্ডার অনুভূতি এখানে তুমি পাবে। আর এই ধনৌল্টি কোনো তথাকথিত ট্যুরিস্ট স্পট না হয়, এখানে প্রচুর সাইট সিইং স্পট হয়তো তুমি পাবে না, কিন্তু তোমরা যারা প্রকৃতি ভালোবাসো তোমাদের ওপর ধনৌল্টি সৃষ্টি করবে এক স্বপ্নের মায়াজাল। আর সেই স্বপ্নের মায়াজালের মধ্যে চলতে চলতেই আমরা এগোলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। যাওয়ার পথে এই জায়গাটা থেকে বেশ কিছু তুষার শৃঙ্গ দেখতে পাওয়া যায় শিবালিক রেঞ্জের। আমরাও দেখতে পেয়েছিলাম, তবে তাকে ক্যামেরা বন্দি করতে পারিনি। কিছু জিনিস বোধহয় চোখের দর্শনেই থাকা ভালো। আচ্ছা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ফার্স্ট স্পট সরকুন্ডা মাতার মন্দিরে। কিন্তু এখানে এই যে ওঠার রাস্তাটা, মানে রোপওয়ে দিয়েও যদি যেতে হয়, এই রাস্তাটা কিন্তু অত্যন্ত ঢালু। এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্যে মানে যদি তোমাকে আসতে হয়, তোমার পায়ের জোর দরকার। পায়ের জোর যদি না থাকে তাহলে কিন্তু তুমি রোপওয়েটা অবধিও উঠতে পারবে না। তো আমরা এবার যাবো, যে রোপওয়ের টিকিট কেটে ওপরে ওঠার চেষ্টা করবো। আমরা এসে গেছি সরকুন্ডা মাতা দেবীর মন্দিরে। এটা ৫১ শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ বা প্রথম শক্তিপীঠটাও বলা যেতে পারে, কারণ বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে যখন মাতা সতীর দেহ খণ্ড বিখণ্ড হয়, তো যে মাথা, মায়ের যে মাথা, সেটা এসে পড়ে এইখানে, এবং সেই জন্যই এখানে এই শক্তিপীঠটা তৈরি করা হয়েছে। তার জন্য এটার নাম সরকুন্ডা। সর মানে মাথা, তো মাথাটা আছে এখানে মায়ের, তো সেটাই এখানে দেখা যায়। এবং শক্তিপীঠটা সত্যি খুব সুন্দর জায়গায় রয়েছে, আর এখানে রোপওয়ে করেই যাওয়া যায়। তো চলো এবার মন্দিরটা একটু দেখাই। ওই যে দেখো ওপরে ওইখানে মন্দিরটা, আর এই যে রোপওয়ে করে তোমার মন্দিরটা অবধি নিয়ে যায়। আমরাও রোপওয়েতে উঠবো বলে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর তখনই লক্ষ্য করলাম এখানে বাঁদরের কিন্তু প্রচণ্ড উৎপাত, তাই নিজেদের জিনিসপত্রগুলো খুব সামলে রেখেছিলাম। আচ্ছা, বলা ভালো, এই রোপওয়ের টিকিটের দাম যাওয়া এবং আসা মিলিয়ে পড়ে ১৯৫ টাকা জনপ্রতি। কিন্তু বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও লক্ষ্য করলাম যে লাইন সামনে এগোচ্ছে না। তখন সামান্য পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে রোপওয়ের কূপগুলো যাচ্ছেও খালি, এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম যে কূপগুলো ফেরত আসছে, সেই ফেরত আসার কূপগুলোও আসছে খালি। এখানে না রোপওয়ের কিছু সমস্যা আছে। ওই যে পিছনে দেখছো, এখানে রোপওয়েগুলো মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে খালি আসছে। কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না, বোধহয় ওপরে অনেক হাওয়া চলে, সেই হাওয়া চলার জন্য না রোপওয়ে মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়, এরকম কিছু একটা ব্যাপার আছে। বা ওরা ওয়ান ওয়ে টিকিট দেয়, আধ ঘন্টা ১৫ মিনিট অন্তর মাত্র একবার করে রোপওয়ে চালাচ্ছে, আর তাতে মাত্র ১৬ জনকে নিয়ে যাচ্ছে। আর নিয়ে যাওয়ার পরেও কি হচ্ছে যে ওখানে তোমাকে ওই ওপর থেকে হেঁটে ফিরতে হবে, এবং তার ফলস্বরূপ তুমি দেখতে পাবে এই যে অনেক লোক দেখতে পাচ্ছ এখানে, এরা রোপওয়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আর কোনো উপায় নেই দেখে সেসব দিয়ে এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে হেঁটেই ওপরে যাচ্ছে, হেঁটে ওপরে ওইখানে মন্দির। কিন্তু আমাদের পক্ষে এতটা সময় নেই যে আমরা এখানে আধ ঘন্টা প্রায় ২ ঘন্টা দাঁড়াতে হবে রোপওয়েতে চড়ার জন্যে, আর এখানে হেঁটে নামাটাও বেশ কষ্টকর, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কাজে আমরা নিচে থেকেই এখানে একটা ভগবানকে প্রণাম করলাম, করে আমরা আমাদের পরের ডেস্টিনেশনের জন্য এগোবো। তবে তোমরা যদি মার্চ এপ্রিলে আসো, আশা করি এই রোপওয়ের সমস্যা তোমরা ফেস করবে না। তাহলে ওপরে অবশ্যই যেও, কারণ মন্দিরের মাহাত্ম্য তো আছেই, কিন্তু এখান থেকে চারপাশের ভিউটাও অসম্ভব সুন্দর।
আচ্ছা, আমরা এসে গেছি ধনওয়াল্টির দ্বিতীয় স্পট ইকো পার্ক ধনওয়াল্টিতে। আর এর ব্যাপারে, পার্কটার ব্যাপারে সবকিছু গাড়ি মানে ওইখানে গিয়ে ঢুকে বলছি। আচ্ছা, আমরা 50 টাকা করে মানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ইকো পার্কে ঢুকে এসেছি। আর এবার এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে। আর দেখো, এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি করারও ব্যবস্থা আছে। আচ্ছা, কয়েকটা ইন্টারেস্টিং জায়গা বলি। এই ধানওয়াল্টি ইকো পার্ক যেখানে আমরা এখন আছি, এটা কিন্তু ধানওয়াল্টির একটা টপ অ্যাট্রাকশন। মোট 13 হেক্টর জায়গা জুড়ে এই পার্কটা বানানো হয়েছে। আর জানো এটা কেন বানানো হয়েছে? এটা বানানো হয়েছে এখানে যারা গরিব আছে তাদের যাতে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়। আর আরেকটা জিনিস যেটা আমার এখানে সব থেকে ভালো লেগেছে, যে তুমি যখন এখানে আসবে, তুমি চাইলে তোমার ভালোবাসার মানুষের জন্য একখানা ছোট চারা পুঁতে যেতে পারো, সেই গাছটা পরে বড় হবে। এই একটা প্রথা এখানের, এই প্রথাটা কিন্তু এখানে আছে। এই জিনিসটা আমার দারুণ লেগেছে। চারিদিকে পাইন আর দেবদারু গাছে মোড়া এই ইকো পার্ক আমাদের খুব ভালো লেগেছিল। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে। আর ধনওয়াল্টি ভ্রমণ এখানেই শেষ। মুসৌরি থেকে ধনওয়াল্টি আসতে গাড়িতে খরচ পড়ে 1.5 থেকে 2000-এর মধ্যে। আর এরপর আমরা যাব ব্রিটিশদের তৈরি একটা স্মল টাউনে, যেখানে আছে এখনো বহু বিখ্যাত মানুষের বাড়ি। তো দেখা হচ্ছে সেকেন্ড হাফে। পশ্চিম হিমালয়ের কোলে ঘন দেবদারু ও পাইনের শাড়ি দিয়ে ঢাকা এক মনোরম শহর হলো ল্যান্ডর। মুসৌরি থেকে যার দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। আর মুসৌরির মতো এই শহরও গড়ে উঠেছিল ব্রিটিশদের দ্বারা 1827 সালে, বেসিক্যালি একটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া হিসাবে। আর এই শহরের নামকরণ হয় ইউরোপের ওয়েলসের একটি গ্রামের অনুপ্রেরণায়। দারুণ ইন্টারেস্টিং না ব্যাপারটা? তো চলো শুরু করি এই ল্যান্ডর সফর। আমরা ল্যান্ডোর যাব বাইকে করে। তো বাইকে করে ল্যান্ডোর যাওয়ার জন্য সামনে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে স্কুটি নিতে পারো। এদের সাথে কথা বললাম, খুব ভালো মনে হলো। এদের স্কুটির কন্ডিশনও খুব ভালো। এনাদের নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। এই দোকানটা পিকচার প্যালেসের কাছেই অবস্থিত। এখান থেকে একটা স্কুটি ল্যান্ডোর যাওয়ার জন্য ভাড়া পড়ে মোটামুটি 500 টাকা মতো। আর তার মধ্যে পেট্রোল ওরাই দিয়ে দেয়। এবার বলি, ল্যান্ডোরে যদি ঘুরতেই হয় স্কুটি করে যাওয়াটাই প্রেফার। যেমন দেখছো এখানে রাস্তা সরু বলে এখানে কিন্তু খুব কম সংখ্যক গাড়িকেই একটা সময় ওপরে যেতে দেয়। তাই গাড়ি করে এলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। স্কুটির ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা নেই। তো যাই হোক, আমরা স্কুটি নিয়ে এই ল্যান্ডোরের রাস্তায় উঠতে উঠতে পৌঁছে গেলাম আমাদের এখানে প্রথম ঘোরার জায়গা, সেটা হচ্ছে চার দোকান। আচ্ছা, আমরা আমাদের ফার্স্ট স্পট ল্যান্ডোরের চলে এসেছি। এই জায়গাটার নাম চার দোকান। এই যে পিছনে আছে চার দোকান, মানে এখানে 4টে দোকান ছিল। বর্তমানে এটা শুধুমাত্র ইটারিজ হয়ে আছে, কিন্তু আগে ইংরেজদের সময় এটার কিন্তু একটা আরো গল্প ছিল। এখানে ব্রিটিশ সৈনিকদের জন্য 4টে আলাদা আলাদা দোকান ছিল, তাদের তাদের জেনারেল আইটেম, জামা কাপড়, লন্ড্রি সবকিছু তারা পেত। সেই হিসাব থেকেই এই জায়গাটার নাম হয় চার দোকান। কিন্তু বর্তমানে এখানে নানা রকমের ইটারিজ আছে। আমরা তারই মধ্যে কোনো একটা ইটারিতে এখন হালকা কিছু খাবার ট্রাই করব। চলে এসো। আচ্ছা, আমরা স্কুটি করে চার দোকানের কাছে চলে এসেছি এবং একটা দোকানে তার মধ্যে দাঁড়িয়েছি আর নিয়েছি 2টো কোল্ড কফি। এই টুকটাক একটু খাচ্ছি আর কি, কারণ চার দোকানটা তো এখানে একটা খুবই ফেমাস জায়গা খাবারের জন্য। চার দোকানের ঠিক পাশেই, মানে একবার এখানে দেখাও, ওই যে ওইখানেই হচ্ছে চার দোকান। আর চার দোকানের পাশে এই যে এইখানে আছে, এইখানে হচ্ছে সেন্ট পলস চার্চ। এটা প্রায় 150 বছরেরও বেশি পুরনো। আর এই চার্চের কিন্তু একটা গল্প আছে, গল্পটা খুব ইন্টারেস্টিং। সেই গল্পটা এবার তোমাদের সবাইকে বলবো।
চার্চের ইন্টারেস্টিং গল্পটা এবার বলি। এইমাত্র বললাম না যে 150 বছরের পুরনো, এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 1839 সালে। আর এই চার্চটা যেমন দেখতে পাচ্ছ পুরো ব্রিটিশ আর্কিটেকচারটা দেখতে পাওয়া যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় তখনও কিন্তু তার সাথে এই চার্চের একটা যোগসূত্র পাওয়া যায়। আর শেষ যেটা বলে দিই, যেহেতু এটা 1839 সালে তৈরি হয়েছে, তাই এটা কিন্তু ল্যান্ডোরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এস্টাবলিশমেন্ট। কাজে ল্যান্ডোর এলে চার দোকানের পাশে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। চার দোকান ছেড়ে এবার আমরা এগোলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, এই সমস্ত পয়েন্টেই এন্ট্রি ফি লাগে 50 টাকা। যেমন এখানে নেওয়া হলো আমাদের লাল টিব্বার জন্য 50 টাকা এন্ট্রি ফি, সেম নেওয়া হয়েছিল চার দোকানেও। আর হ্যাঁ, এই সুন্দর মনোরম পরিবেশে অনেকে হেঁটে ঘুরতেও প্রেফার করে, যেমন আমরা এখানে ঘুরছি স্কুটি করে। হ্যাঁ, এখানে কিন্তু স্কুটি চালিয়ে মজা আছে। চারপাশে এত সুন্দর সুন্দর গাছ, তার নিচে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি মনে হয় যেন কোনো একটা ছোট ব্রিটিশ কান্ট্রি সাইডে চলে এসেছি। আমি অনেক জায়গা থেকেই বাইক চালিয়েছি, এমনকি পাহাড়েও, কিন্তু এই জায়গাটার এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব অন্যরকমের। আর রাস্তা সরু হলেও খুবই ওয়েল মেনটেন। আচ্ছা, আমরা পৌঁছে গেছি লাল টিব্বাতে। তো ওই যে পিছনে দেখতে পাচ্ছ লাল টিব্বা বাইনোকুলার অ্যান্ড ক্যাফে। তো আমরা ফার্স্ট ওটাতে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ওই ওপরে গিয়ে বোধহয় একটা বাইনোকুলার রাখা আছে, সেখান থেকে গিয়ে দেখবো কি ভিউ দেখতে পাওয়া যায়। চলো যাওয়া যাক। এখানে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার বলে দিই, এই লাল টিব্বা ক্যাফেতে ঢুকতে গেলে, মানে উপরে বাইনোকুলার দিয়ে তোমাকে সামনে ভিউ দেখতে গেলে পার হেড 50 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। তারপরে তুমি যদি ওদের ওখান থেকে খাবার নাও তখন কিন্তু তার সাথে সেই দামটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা তো খাবার খাবোই, যেরকম মিতা বললো, তো কাজেই এখন যাই এবারে ভেতরে, চলো। ভিউ পয়েন্টে আসার জন্য লাল টিব্বা ক্যাফের একদম ছাদ অবধি আসতে হয়। আর এখানেই রাখা আছে এই বাইনোকুলারটা, যেখান থেকে দেখা যায় হিমালয়ান পিকসগুলো। এই যে দেখো, এখন যেখানে দেখতে পাচ্ছ সাদা মেঘের সমারোহ, ওইখানেই দেখা যায় পিকগুলো। এরপর আমরা নিচে নেমে এলাম এদের ক্যাফেতে কিছু খাবার ট্রাই করার জন্য। আমরা অর্ডার করেছিলাম মশালা সোডা আর এদের বিখ্যাত চিকেন স্যান্ডউইচ। কেক কাটা তো দেখেছো, স্যান্ডউইচ কাটা দেখেছো কখনো এরকম? এখানে স্যান্ডউইচটা এত বড় আর এর মধ্যে এত লেয়ার আছে যে একজনের পক্ষে খাওয়া অসম্ভব। তাই আমি এরকম কেটে দুটো টুকরো করলাম আমার আর মিতার জন্য, আর সেই জন্য ওরা বোধহয় সাথে ছুরি নিয়ে দিয়ে দিয়েছিল। ওপরের লেয়ারটা প্রচন্ড চিজি, প্রায় পিজার মতো। আর এদিকে লক্ষ্য করো ভেতরে অনেকগুলো লেয়ার আছে। এখানে সবকটা লেয়ারে চিকেন ভরে দেওয়া আছে, শ্রেডেড চিকেনই হোক কি চিকেন সসেজই হোক, কোনো কার্পণ্য করেনি এরা চিকেন দিতে। আচ্ছা, আমাদের খাওয়া শেষ, তো আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। তো এই লাল টিব্বা ক্যাফের খাওয়া দাওয়া খুব ভালো। বেসিক্যালি এদের যে চিকেন স্যান্ডউইচ, দ্যাট ইজ মাস্ট ট্রাই। ইট ইজ ফুল অফ চিকেন, দারুণ দারুণ। যত এগোচ্ছি ততই মনে হচ্ছে একটা নিস্তব্ধতার মধ্যে প্রবেশ করছি। তো ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে কিন্তু স্কুটি নিয়ে যেতে। যদি পারো তো তোমরাও এরকম একটা বাইক রাইড এখানে নিতেই পারো ল্যান্ডরে, দারুণ লাগবে। সিমেট্রি দেখার পর এখন আমরা এসেছি কেলগ চার্চে। আচ্ছা, এটা একটা 1903 সালের বানানো চার্চ, যেটা একটা ভিক্টোরিয়ান আর্কিটেকচারে বানানো। এই চার্চটার নামকরণ হয়েছে ডক্টর স্যামুয়েল কেলকের নামে, তার জন্য এটাকে কেলগ চার্চ বলা হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এইখানে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলও ছিল যেখানে ব্রিটিশদের হিন্দি শেখানো হতো। আচ্ছা, আমরা আমাদের ল্যান্ডোর ভ্রমণের লাস্ট স্পটে এসে গেছি। ওখানে মিতা দাঁড়িয়ে আছে ডোমাস ক্যাফেসের সামনে। আর তারপরে এই যে সাদা বাড়ি দেখতে পাচ্ছ, এই সাদা বাড়িটা, এটাই হচ্ছে দ্য ফেমাস রাইটার রাস্কিন বন্ডের বাড়ি। ল্যান্ডোরে রাস্কিন বন্ড ছাড়াও আছে আরও অনেক বিখ্যাত মানুষের বাড়ি, যার মধ্যে একজন হচ্ছে আমাদের প্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি। দারুণ এনজয় করলাম ল্যান্ডোরের স্কুটি রাইড, মন ভরে গেল। কিন্তু একটা কথা বলবো,
এখানের রাস্তার স্লোপ কিন্তু সত্যিই বেশ বেশি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। ব্যাপারটা ওপরে ওঠার সময় বোঝা কম গেলেও নিচে নামার সময় কিন্তু এটা বেশ ভালোভাবেই বুঝতে পারবে। কাজেই এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান থেকো। এরপর আমরা ফিরে গেলাম মুসৌরিতে, আর ল্যান্ডোরের গল্প শেষ এখানেই। আমাদের এবারের মতো উত্তরাখণ্ডের ভ্রমণ শেষ এখানেই। আজ শেষ রাত, তাই ব্যালকনিতে বসে দু চোখ ভরে উপভোগ করে নিচ্ছি সুন্দর দুন ভ্যালিকে। তবে আর একটা ভিডিও আমরা বানাবো, তাতে বলবো এই যে গোটা সার্কিট মানে হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি এখানে কবে আসবে, কিভাবে আসবে, কি ঘুরে দেখবে আর কত খরচ হবে। সেই ভিডিওটা নিয়ে সবার সাথে দেখা হচ্ছে এই কামিং সানডেতে। চলো, সবাই খুব ভালো থেকো, আর আমাদের কাজ ভালো লাগলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস। চলো, বাই।